আসসালামু আলাইকুম। আজকে আমি এসএসসি ২৬ ব্যাচ জেনারেল ম্যাথের 11.1 ও 11.2 এর কিছু ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করতেছি। যেমন এই কয়েকটি টপিকস এর মধ্য থেকে ইনশাআল্লাহ মিনিমাম 2-3টা নৈর্ব্যক্তিক পাওয়া যাবে যদি মনোযোগ সহকারে শোনা যায় এবং বিষয়টিকে বোঝানো যায়। আচ্ছা, আসি আমরা বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যেটা আলোচনা করব, দুইটি সংখ্যার অনুপাত ও এখান থেকে আরও সংখ্যা দুটিও বের করা যায়। লসাগু, গসাগু ও ক্রমিক অনুপাত কীভাবে বের করে, এবং সম অনুপাত বা সমতুল্য অনুপাত যাকে বলে, বর্গের শতকরা বৃদ্ধি ও হ্রাস। এখানে আরেকটি বিষয় হবে যা আয়তের শতকরা বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে বা এত পার্সেন্ট বৃদ্ধি করলে কত পার্সেন্ট ক্ষেত্রফল বেড়ে যায়, এগুলোর উপরে শর্টকাটে কীভাবে ম্যাথগুলো করা যায় এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের পর এই বিষয়ে কারো আশা করি সমস্যা থাকবে না। এখান থেকে চাকরির পরীক্ষাও আসে, বিসিএস পরীক্ষাও আসে, এবং প্রাইমারি সার্কুলার যেগুলোতে আছে সেগুলো অনেক ভাইয়ের এই বিষয়গুলো প্রবলেম হয়। তো এটা সবাই দেখতে পারে। যেমন আমরা ধরি যে কোনো সংখ্যা দুইটি নেই, যে কোনো ইচ্ছা সংখ্যা নিতে পারি। আমরা যদি 20, আরেকটি সংখ্যা যদি নেই 30, দুইটা সংখ্যা নিলাম। এই দুইটা সংখ্যাকে যদি আমরা অনুপাত করি, অনুপাত যদি করা হয় যে 20কে যদি 30 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এটা বোঝানোর জন্য, আমরা অনুপাত বের করার জন্য এখান থেকে যৌগিক শব্দটাকে বের করে দেব। অর্থাৎ দুইটি থেকে কমন যে সংখ্যা দুইটা, সেই দুইটা সংখ্যা যদি আমরা বের করে দেই, যেমন 20কে যদি আমরা ভাঙায় লিখতে পারি, যেমন আমরা বলতে পারি 10 দুগুণা 20। আবার 30কে যদি ভাঙায় লিখতে পারি, তাই 3 10 30। এখন এই জায়গায় 10 কিন্তু দুজনের ভিতরে কমন। এই কমন সংখ্যাটা যদি আমরা কেটে দেই, তাহলে আমাদের পড়ে থাকে 2/3, যাকে আমরা বলতে পারি 2/3। 2/3কে আমরা বলতে পারি 2:3 লিখতে পারি। এখন বিষয়টা আসছে যে অনুপাত তাহলে কি? অনুপাত হচ্ছে একটা যৌগিক সংখ্যার ভাগফলের ভিতরে একটা কমন, একটা গুণিত আকার একটা সংখ্যা থাকে, যেই সংখ্যাটা ছোট করলে ওই দুইটা সংখ্যাই ফিরে পাওয়া যায়, তাকে আমরা বলি যে সম অনুপাত। যেমন বিষয়টা আমরা বলতে পারি। আবার যদি আমরা বলি 200/300কে যদি আমরা ভাগ করি, তাহলে 200/300কে কিন্তু আমরা 2 দিয়ে 100 দ্বারা গুণ করতে পারি। আবার 3 দিয়ে 100কেও আমরা গুণ দিতে পারি। তাহলে আমরা এখানে 100 কেটে দিলে আমাদের আবার ওই 2:3 থাকে। তাহলে আমরা বলতে পারি যে এখানে 200 আর 300-র ভিতরে ভাগ করলে যা মান পাওয়া যায়, 20 আর 30-এর মধ্যে যা মান পাওয়া যায়, এবং 2/3 দ্বারা ভাগ করলেও সেম মান পাওয়া যায়। এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো সম অনুপাত। আর যখন আমরা সর্বনিম্ন একটি সংখ্যাকে, কমন সংখ্যাকে কাটাকাটি করার পর যে দুইটি সংখ্যা পড়ে থাকে, ওই দুইটি সংখ্যাকে আমরা অনুপাত আকারে লিখতে পারি। এখন আমরা আসি অনুপাত থেকে আমরা লসাগু গসাগু কীভাবে বের করব। দেখেন, যখন আমরা কোনো দুইটি সংখ্যাকে কাটাকাটি করি বা কমন সংখ্যাটাকে বাদ দেই, ওই কমন সংখ্যাটাই হচ্ছে আমাদের সংখ্যাটি আমাদের কি গসাগু, মাথায় রাখতে হবে। যেমন বিষয়টা আমরা ধরি যে একটু আগে লিখলাম 20/30। এই 20/30-এর মধ্যে থেকে আমরা 10 দুগুণা 20, আবার 3 10 30 এখানে করছি। করার পরে আমরা যে এই 10 সংখ্যাটা কাটাকাটি করলাম, এখানে আমাদের গসাগু হবে 10। গসাগু হচ্ছে 10। আর অনুপাতটা কত থাকবে? অনুপাত আমাদের 2:3। এখন মজার বিষয়টা দেখো, মজার বিষয়টা এই জায়গায় লক্ষ্য করো। যখন আমরা গসাগু বের করলাম, তার কোনো একটা সংখ্যা, দুইটা সংখ্যা থেকে কাটাকাটি করার পর যে ফলাফলটা, মানে কাটাকাটি যেটা করা হচ্ছে, সেটাই আমাদের গসাগু। এটা মাথায় রাখতে হবে। এখন আমরা লসাগুটা কীভাবে বের করব? লসাগুটা খুব কমন একটা জিনিস। লসাগু আমরা কীভাবে বের করতে পারবো? এই গসাগু সংখ্যাটা ইন্টু ওই অনুপাত দুইটার গুণফল। গসাগু সংখ্যাটা এবং অনুপাত দুইটার গুণফলটাই হচ্ছে আমাদের লসাগু। যেমন 10 দুগুণা 20, 3 20 60। তার মানে এখানে আমাদের লিখতে পারি 60ই আমাদের কি, 60ই আমাদের এখানে হচ্ছে লসাগু। তার মানে লসাগু হচ্ছে এই 20 আর 30-এর লসাগু কত? 20 আর 30-এর লসাগু হচ্ছে 60। আর গসাগু কত আমরা পাচ্ছি? এই যে 10। এখন মজার বিষয়টা এখানে যে কখনো যদি আমাদের দুইটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, মানে দুইটি সংখ্যার অনুপাত, দুইটি সংখ্যার
অনুপাত 2:3 ও লসাগু দেওয়া আছে মনে করেন যে 60 দেওয়া আছে, তাহলে গসাগু কত হবে? তাহলে গসাগু খুব সহজে বের করা যায় কিভাবে? যদি আমরা দেখো লসাগুর ভিতরে কিন্তু ওই সংখ্যা দুইটার যে অনুপাত ছিল ওই অনুপাত দুইটার গুণফলও আছে এবং কি গসাগুটাও আছে, তাহলে আমরা যদি অনুপাত দুইটা গুণ করে যদি লসাগুকে ভাগ করি তাহলে কিন্তু আমাদের গসাগু বেড়ে যায়। যেমন 3 দুগুণা 6, 6কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি, 60কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু 6কে 6 মানে 10, তার মানে এখানে 10, তার মানে আমাদের এখানে গসাগু হচ্ছে কত? 10। তার মানে আমরা এখান থেকে সহজে বের করতে পারলাম যে কোনো যদি সংখ্যার দুইটি অনুপাত দেওয়া থাকে আর লসাগু দেওয়া থাকে তাহলে আমরা গসাগু বের করতে পারি অনুপাত দুইটি গুণ করে ওই লসাগুকে ভাগ করলেই আমরা গসাগু পেয়ে যাব। তাই আসেন এবার আমরা লসাগুটা বের করে নিই। লসাগুটা যদি বের করি, কীভাবে লসাগু বের করা যায়? মাঝে মাঝে আমাদের কোশ্চিনে থাকে যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, দুইটি সংখ্যার অনুপাত কত হতে পারে? ধরলাম 5:6 এবং কি দেওয়া আছে? এবং দেওয়া আছে গসাগু দেওয়া আছে 5। তাহলে লসাগু কত? লসাগু হবে ওই যে অনুপাত দুইটার গুণফল এবং কি গসাগুর গুণফল। তাহলে আমরা বলতে পারি 5 6 30, 30কে যদি 5 দ্বারা গুণ দেই 150, অর্থাৎ 150ই হবে আমাদের লসাগু। তাহলে আমরা যে কোনো সংখ্যা দুইটা যদি লসাগু দেওয়া থাকে তাহলে অনুপাত দেওয়া থাকে তাহলে গসাগু বের করতে পারতেছি, যদি গসাগু দেওয়া থাকে অনুপাত দেওয়া থাকে তাহলে লসাগু বের করতে পারতেছি। এখন আমাদের সহজে আরেকটা জিনিস বের করা যায়, সেটা হচ্ছে কোনো সংখ্যার যদি লসাগু 150 দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে গসাগু না মানে অনুপাত দেওয়া আছে, এইটা যে কোনো দুইটি সংখ্যার অনুপাত হতে পারে। ধরলাম যে এটা আমাদের 1:2 আছে, অনুপাত দেওয়া আছে 1:2 দেওয়া আছে। তাহলে বলে যে সংখ্যা দুইটি কত, মানে যে সংখ্যা দুইটাকে কাটাকাটি করে আমরা অনুপাতটা পাইছি ওই অনুপাতের সংখ্যা দুইটাকে বের করতে বলছে, তার মানে এখানে অনুপাত চাইনি। তার মানে লসাগু যেহেতু আমরা দেওয়া আছে, তাহলে আমরা যদি এই দুইটা ফলাফলকে দ্বারা বা অনুপাত দুইটাকে যদি গুণ করে যদি আমরা 150কে ভাগ করার পর যেটি পড়ে থাকবে সেটি আমাদের গসাগু। তা গসাগুটাকে বের করতে হবে, সংখ্যা দুইটা বের করার আগে গসাগুটা বের করতে হবে। তাহলে আমরা 2 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে 2 একে 2, আর 150কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত আসে? 150 ভাগ 2, তাহলে আমরা পাচ্ছি 75। তার মানে আমাদের গসাগু কত পাওয়া যাচ্ছে? মানে 150কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 75। তাহলে আমাদের সংখ্যা দুটি কত হবে? সংখ্যা দুটি একবারে সোজা, সংখ্যা দুইটি হবে ওই গসাগু দিয়ে অনুপাত দুইটাকে গুণ দাও, গসাগু দিয়ে অনুপাত দুইটি গুণ, অর্থাৎ 1:2 আছে না, 75-এর সাথে এই যে 1 গুণ দাও আর 75-এর সাথে আমাদের 2 গুণ দাও, তাহলে এই 75-এর সাথে গুণ দিলে 75 আর এইখানে 75কে 2 দ্বারা গুণ দিলে আমরা পাই যাচ্ছি 150 পাই যাচ্ছি। এই 150ই হচ্ছে আমাদের, এই দুইটা সংখ্যাই হচ্ছে আমাদের ওই যে সংখ্যা। কোন সংখ্যা? যে আসল যে দুইটা সংখ্যা ছিল ওই সংখ্যা দুইটাকে কাটাকাটি করেই আমরা 1:2 পাইছি। যেমন বিষয়টা এখানে কেমনে বুঝলাম? তাহলে আমরা যদি বলি 75/150, তাহলে আমরা বলতে পারি এখানে উপরে 75 আর নিচে হচ্ছে 150কে 2 দ্বারা 75কে 2 দ্বারা গুণ করলে 150 হয়। তার মানে 75 কাটাকাটি করলে আমাদের কি পাওয়া যাচ্ছে? গসাগু পাওয়া যাচ্ছে। তার মানে যদি আবার তার মানে সেম একবারে, তার মানে খুব সহজ একটা বিষয়। তাহলে আমরা যদি একটা অঙ্ক দেখি, যেটা তোমরা সবাই দেখবা চেষ্টা করে যে পারা যাচ্ছে কিনা। লসাগু দেওয়া আছে মনে করেন যে 20 আর সংখ্যা দুইটির অনুপাত, সংখ্যা দুইটির অনুপাত কত? ধরলাম যে 5:3, তাহলে গসাগু কত? তাহলে 15 তো
30 দিই এখানে, লসাগু 30 দিই। আচ্ছা, তাহলে গসাগু কত, এটা তোমাদের কাজ থাকবে, এবং কি সংখ্যা দুটি কত এটাও বের করব। কত, ঠিক আছে। চলো এবার আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে ক্রমিক অনুপাত। ক্রমিক অনুপাতটা জিনিসটা কি? ক্রমিক অনুপাত হচ্ছে, সহজে যদি বুঝতে পারা যায় তাহলে আমরা ধরি একটি সংখ্যা এ, আরেকটি সংখ্যা বি, আরেকটি সংখ্যা সি। এখন এ বি এর সাথেও একটা সম্পর্ক তৈরি করছে, আবার বি সি এর সাথে একটা সম্পর্ক তৈরি করছে। দেখো এখানে কিন্তু কমন পয়েন্ট কিন্তু একটা, এ বি এর সাথে সম্পর্ক তৈরি করছে, বি সি এর সাথে সম্পর্ক তৈরি করছে। মানে কোনো একটা সংখ্যা কাটাকাটি করে আমাদের এ বাই বি এর অনুপাত ধরে নিলাম 2:3। আবার কোনো একটা সংখ্যাকে কাটাকাটি করে বি বাই সি এর অনুপাত ধরে নিলাম 5:3, যাকে বলে 5:3 বলতে পারি। এখন আমাদের ক্রমিক করতে হবে। ক্রমিক মানে এই এ বি সি এই তিনটাকেই আমাদের একই ধারায় করতে হবে। মানে বিষয়টা এরকম, আমরা যদি সহজে বুঝতে চাই তা আমরা বোর করব A:B:C, এরকম করতে হবে। অর্থাৎ এটাকে বলা ক্রমিক অনুপাত। ক্রমিক মানে ধারা অনুযায়ী যাইতে হবে, এ থেকে এ বি সি, অর্থাৎ বি একটা কমন পয়েন্ট, এই কমন পয়েন্টটাকে মিলিয়ে আমরা এই ক্রমিক অনুপাতটাকে পাবো। যেমন বিষয়টা দেখেন, আমরা যদি এখানে ক্রমিক অনুপাত করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? ওই যে অনুপাত দুইটা দেওয়া থাকবে, ওইটাকে আমরা লিখব, এই যে এ বি আমরা লিখব 2:3, আর বিসি এই দুটাকে লিখব 5:3। তাহলে আমরা কিভাবে ক্রমিকটা করব? ক্রমিক করার আগে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে বি পয়েন্টটাকে কমন করতে হবে। তা বি পয়েন্টটা কমন করার জন্য এই যে বি যে আছে এইখানকার বি পয়েন্ট আর এইখানকার বি পয়েন্ট, অর্থাৎ বি একটা সংখ্যা, এইখানকার বি একটা সংখ্যা ছিল, একই সংখ্যা। এই সংখ্যা দুইটার মান দুইটাকে আমাদের ইকুয়াল বানাতে হবে। ইকুয়াল বানালেই আমাদের কাজটা হয়ে যাবে। কেমন বিষয়টা? এখন ইকুয়াল কীভাবে বানাবো? ইকুয়াল বানাবো এই নিচের যে সংখ্যাটা, এটা দিয়ে একেও গুণ। তাহলে 5 দিয়ে যদি একে গুণ করি তাহলে 5 দুগুণা 10, আর একে যদি গুণ করি তাহলে হয় 15। আর এই সংখ্যাটা দিয়ে আবার একে গুণ করি, 3 5 15, আবার এটা দিয়ে গুণ করি 3 3 9। তাহলে দেখেন এই জায়গায় কিন্তু আমাদের 15 15 একই হয়ে গেছে। তার মানে বি যেহেতু একই পয়েন্ট, তাহলে এই জন্য আমরা এই দুইটাকে একই করব। একই করলে আমরা কি করব? এই যে 10 15 আর এই যে 9, অর্থাৎ দেখেন এই বি পয়েন্ট কমনটাকে আমরা একই ধারায় লিখে দিলাম। এটাকে বলা হয় ক্রমিক অনুপাত। তখন এখান থেকে মাঝে মাঝে আমাদের বলে এরকম একটা কোশ্চিন দিয়ে আমাদের বলে যে A:C কত হবে। তাহলে এখান থেকে তো আমরা সহজে বলতে পারবো A:C কত হবে। এর মান কত দেওয়া আছে এখানে 10, আর সির মান কত আছে এখানে 9। তাহলে আমরা বলতে পারি 10:9, অর্থাৎ সহজে এখানে বলা যায়। এটাকে বলা ক্রমিক অনুপাত। ক্রমিক অনুপাতটা বেরটা কি আর আমাদের সমস্যা হবে? আশা করি সমস্যা হবে না। তাহলে যেমন আরেকটা আমরা যে কোনো একটা সংখ্যা ধরি, সেই সংখ্যাটা কত হতে পারে? এগুলো অঙ্ক আমরা এখন করবো একটু পরে। আমরা আগে একটা বিষয় একটু ক্লিয়ার করি। আমাদের আরেকটা সংখ্যা যদি আমরা দিই, যে ধরে নিলাম যে একটা এ একটা বি সংখ্যা, সেটার অনুপাত দেওয়া আছে 5:6, ও আরেকটি সংখ্যা দেওয়া আছে B:C, সেখানে দেওয়া আছে আমাদের 3:2। ঠিক আছে, তাহলে আমরা যদি ক্রমিক করতে চাই তা প্রথমে কী করব? B:Bটাকে পাশাপাশি লিখবো দুইটাকে, এই যে B:Cটাকেও পাশাপাশি লিখবো। লেখার পরে আমরা হচ্ছে কী করব? এই বি পয়েন্টটাকে মেলানোর চেষ্টা করব। তো বি পয়েন্ট দেখেন এই জায়গায় কিন্তু 6 হয়ে আছে, তার মানে এখানে কিন্তু 6 বানানোর জন্য জাস্ট এটার সাথে একটা 2 গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? এটার সাথে 5:6 তো আছেই, ওটা থাক, শুধু এখানে আমরা 2 দ্বারা গুণ করব। তাই 3 দুগুণা 6, আর এখানে 2 দুগুণা 4। তাহলে আমরা এখানেও লিখতে পারি, এটাকে তখন ক্রমিক আকারে লিখতে পারি A:B:C, বলতে পারি 5:6:4। এইখানে আমাদের বিগত কিছুদিন আগে আমাদের একটা প্রাইমারি সার্কুলার ছিল, সেখানেই আমাদের এই অনুপাত থেকে একটি অঙ্ক আসছিল, অনেকে হয়তো পারে নাই। এটা আসলে খুব সহজ ছিল, বিষয়টা খুব সহজ ছিল। হ্যাঁ, আশা করি এখন আর এটা নিয়ে কারো সমস্যা হবে না, ইনশাল্লাহ। তাহলে আমাদের কি হয়ে গেল? আমাদের এখান থেকে আমরা সহজে বুঝে গেলাম। দেখেন, দুইটি সংখ্যার অনুপাত শিখে গেলাম, লসাগু শিখে গেলাম, গসাগু শিখে গেলাম, ক্রমিক অনুপাত শিখে গেলাম। সমানুপাত কী জিনিস এটা আমরা শিখবো এখন। সমানুপাতটা কী জিনিস এটা আমাদের শেখার জন্য কয়েক মিনিটের কাজ। সমানুপাতটা কি? সমানুপাতটা হতে পারে, যেমন দেখো 1/2, এই 1/2 একটা অনুপাত। 1/2কে আমরা 1:2 লিখতে পারি। এই 1:2টাকে বজায় রেখে, অক্ষুণ্ণ রেখে মানের বৃদ্ধি করা, মানে
ইস টু, অনুপাতটা ঠিক থাকবে, জাস্ট মানটা বড় হবে, গুণিতক আকারে বৃদ্ধি পাবে। যেমন আমরা যদি উপরে যদি 1-এর সাথে যদি 10 গুণ করি, নিচে যদি 2-এর সাথে যদি 10 গুণ করি, তাহলে মানে কোনো পরিবর্তন হয় না, কারণ আমরা জানি কাটাকাটি করলে, অর্থাৎ ভাগের ক্ষেত্রে উপরে যা লিখবো নিচেও যদি তাই লিখি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমরা বলতে পারি 10/20, তার মানে এটারও যা মান এটারও তাই মান, তখন আমরা এই দুইটাকে বলবো সমানুপাত। আবার যদি আবার একটা বলা যায় যে এই হাফের সাথে যদি আমরা আবার 30 গুণ দেই, নিচেও তাহলে যদি আবার 30 গুণ দেই, তাহলে আমাদের উপরে পাচ্ছি 30, নিচে পাচ্ছি কত 60, তাহলে কিন্তু মানে কোনো পরিবর্তন হয় না, এটার মান যা এটার মানও তা এটার মানও তাই। ঠিক আছে, আমরা যদি ক্যালকুলেটার দ্বারাও দেখি প্রমাণ, তাও হয় যে এই যে 30/60 আমরা কত পাচ্ছি, হাফ পাচ্ছি, হাফ মানে 1:2। আবার 10 কত 20 পাচ্ছি, এটা মানে 1/2, তার মানে দেখেন 1/2 আর 1/2 আর কী লিখবো, এটা তো 1/2ই। আচ্ছা যাক, এমনও হয় মাঝে মাঝে যে আমাদের বলা থাকে A/B এর সমানুপাত কোনটি, দেওয়া থাকে A:C, নিচে দেওয়া আছে B:C, তাহলে কোনটা সমানুপাত, এটাই। আবার মাঝে মাঝে এরকমও দেওয়া থাকে যে উপরে এর সাথে A গুণ দিছে, নিচেও AB গুণ দিছে, তখন এটা এইভাবে দেওয়া থাকে, তাহলে এটা তো সমানুপাত, এরই সমানুপাত, কারণ এখানে একটা এখানে একটা কেটে দিলে ওই আবার AB থাকতেছে, তার মানে এরকম কিন্তু আমাদের ম্যাথ দেয়, এরকম কিন্তু ম্যাথ দেয়। তাহলে আমরা একটু দেখে আসবো হচ্ছে, যেটা আমরা দেখে আসবো যোজন বিয়োজন। যোজন বিয়োজন কেন শিখবো, যোজন বিয়োজন থেকে আমাদের হচ্ছে ক্রমিক অনুপাতটা সহজেই চলে আসে। কেমন বিষয়টা দেখেন, মনে করেন যে এই পাশে AB আছে, এই পাশে BC আছে, AB না, এই পাশে DC দিলাম। এখন এই যেটাকে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কি, আমরা যোজন বিয়োজন করতে পারি, বিয়োজন যোজনও করতে পারি, শুধু বিয়োজনও করতে পারি, আবার শুধু যোজনও করতে পারি। যেমন বিষয়টা কেমন, আমরা যদি যোজন বিয়োজন করি এটাকে, তাহলে আমরা এই দুইটা মানের মধ্যে যে কোনো একটাকে স্থির রাখবো, যে কোনো একটাকে স্থির রাখবো, কোনটাকে স্থির রাখবো সেটা তোমার ইচ্ছা। এটাকেও স্থির রাখতে পারি, বিটাকেও স্থির রাখতে পারি। এটাকে যদি স্থির রাখি, নিচেও তাহলে স্থির রাখবো, এই পাশেও চলে আসে, এই পাশে যেহেতু এটাকে স্থির রাখছি, তাহলে এখানে উপরেরটাকে স্থির রাখবো, তাহলে আমরা কাকে স্থির রাখবো, উপরে ডিকে স্থির রাখবো। এখন যোজন, যোজন মানে উপরে যোগ করা, আর বিয়োজন মানে নিচে বিয়োগ করা, দিয়ে দিলাম। তাহলে ওই যেটা স্থির রাখার পরে বাকি যেটা পড়ে আছে ওইটা এই জায়গায় দিয়ে দেবো, এই জায়গায় দিয়ে দেবো, এই জায়গায় এটা দিয়ে দিব, এই জায়গায় এটা দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে গেল যোজন বিয়োজন। এখন যদি কেউ যদি ভুলে এইটা করে, তাহলে কি ভুল হবে, যে আমি বিকে স্থির রাখলাম, এ পাশে আমি সিকে স্থির রাখলাম, তাহলে কি ভুল হবে, না ভুল হবে না, কিছু মানে একই থাকবে, জাস্ট একটা হয়তো পরে মাইনাস আসতে পারে, ওই মাইনাসটাকে আমরা কাটাকাটি করে আগের মতো মান পেয়ে যাবো। এটা নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব পাওয়ার দরকার নাই যে আমি এটাও করছি ভাইয়া, এটা কি ভুল হয়েছে, না না না, এরকম কিছু হবে না ইনশাল্লাহ। এটাও যা এটাও তা, এটাও যোজন বিয়োজন, এটাও যোজন বিয়োজন। আবার খালি যোজন যদি বলে, তাহলে আমরা কি করব, এরকম হয় যে A/B আছে, এ পাশে কত D/C আছে, তাহলে যোজন মানে এটাকে স্থির রাখো, আর এই পাশে হচ্ছে ডিটাকে স্থির রাখো, তাহলে উপরে যায় শুধু বিটাকে যোগ করো, নিচে বি স্থির থাক, আর এখানে সিটাকে যায় শুধু যোগ করো, তাহলে এটা হয়ে যায় যোজন, তাতে কোনো মানে পরিবর্তন হয় না। আবার এটাও করা যায় যে বিয়োজনে অনেকে করে, যে A-B করে, নিচে বি স্থির রাখে, আবার D-C করে, নিচে স্থির রাখে, তাতে কোনো মানের পরিবর্তন হবে না, কারণ এগুলাতে মানে কোনো পরিবর্তন হয় না। কারণ দিন শেষে আমরা জানি ইকুয়ালের পাশে যা করব ওই পাশে যদি তাই করি, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, এটাই যোজন বিয়োজনের নিয়ম। আচ্ছা যাই হোক, এখন আমরা যদি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, সেটা কি, মাঝে মাঝে ক্রমিক অনুপাত দেওয়া থাকে, এই যে একটু আগে এইখানে একটা ক্রমিক অনুপাত দেওয়া আছে আমাদের, যেটা আমি বোর্ডে আসা কোশ্চেন থেকে নিলাম। এখানে দেওয়া আছে কি দেখেন, যে BAC ক্রমিক অনুপাতিক হলে, BAC এখানে কিন্তু ক্রমিক অনুপাতিক হলে এটার অর্থ বোঝাইছে BAC, এটার অর্থ হচ্ছে B:A:C, এটা বোঝাচ্ছে। তার মানে এটা এখানে কমন, ওই যে একটু আগে আমরা কিন্তু কমন করে আসছিলাম, এই যে যেখান থেকে আমরা সহজে বুঝতে পারছি, কোথায় বুঝলাম, এই পাশে, এই যে এখানে বুঝলাম যে ABC অর্থাৎ বিটাকে কমন করছিলাম, তার মানে এই জায়গায় কিন্তু আমাদের কমন কোনটা করা আছে, কোনটা সরি, এই যে কোনটা কমন করা আছে আমাদের, এখানে কিন্তু আমাদের এটাকে কমন করা আছে, এটাকে কমন করা আছে, তাহলে আমরা এটাকে কমন করে আমরা এরকম লিখতে পারি যে B:A, আর আরেকটা ওই জায়গায় লিখতে পারি A:C, কারণ এটা এখানে কমন, A বির সাথে আছে, A সির সাথে আছে, তাহলে আমরা এটা কি বলতে পারি B/A = A/C। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি গুণ করি, কর্ণের গুণ করি, তাহলে আমাদের কিন্তু A² = AC হয়, BC হয়।
ইকুয়াল টু বিসি হয়। দেখেন তার মানে আমাদের এখান থেকে দেওয়া আছে যে এটা ক্রমিক সমানুপাতি হলে এটা কি রাইট? হ্যাঁ রাইট, আমরা পাইছি তোমার। ও সরি, এখানে আমার লিখতে ভুল হয়েছে, এখানে বি স্কোয়ার হবে, এখানে বি হবে, সরি বিসি হবে, এটা আমার লিখতে ভুল হয়েছে। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে? তারপরে একটা কোশ্চেন দেওয়া আছে, এইটা বি বাই এ সি বাই এ, এটা কি লেখা যাবে? বি বাই এ সি বাই এ, না এটা লেখা যাবে না, কারণ এটা আমাদের দুই পাশেই এটা কি মানে এটাকে কি ওভাবে লেখা যায় কখনো যে এ বাই সরি বি বাই এ আছে, এখানে হচ্ছে এ বাই সি আছে, তাহলে এটা যদি আমরা মানে উপরে দেই, এটাকে যদি উপরে দেই তাহলে বিটা নিচে চলে আসে, তাহলে এই পাশে উল্টাই দিলে এই পাশে আমাদের উল্টাই দিতে হবে, তখন এইটা হয়ে যায়। তাই এ আর কি এ কিন্তু কর্ণাকর্ণি হবে, অর্থাৎ কর্ণে হয়ে যাবে, তাহলে এটা কি কখনো সমান হতে পারে? সমান হতে কাটাকাটি করে বেশি হইতো, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না। তার মানে আমরা দেখেন তাহলে দ্বিতীয়টাতে যাই, এটা তাহলে হলো না, তাহলে আমরা দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয়টা কেমন হতে পারে? আমাদের এখানে দেওয়া আছে বি বাই এ ইজ ইকুয়াল টু এ বাই সি। তাহলে আচ্ছা, আমরা যদি এটাকে এখানে যদি এটাকে স্থির রাখি, প্রথমে যদি এটাকে স্থির রাখি তাহলে নিচেও স্থির রাখলাম, একটু আগে বললাম যে কোনো একটা স্থির রাখা যায়, তাহলে এখানে যদি একে স্থির রাখছি তাহলে এখানে তো সিকে স্থির রাখা যায়, যায় না? যায় তো, কারণ আমি তো বলছিলাম যে এই জায়গায় যে কোনো একটাকে স্থির রাখা যায়, যে কোনো একটা, উপরেরটা হতে পারে নিচেরটাও হতে পারে। তাহলে আমরা যোজন বিয়োজন, তাহলে উপরে যোগ করতে পারি নিচে বিয়োগ করতে পারি, এখানেও যোগ করতে পারি নিচে বিয়োগ করতে পারি। হ্যাঁ, কত সহজ, অথচ আমরা খুব ক্রিটিক্যালভাবে বুঝি এটা। তাহলে এখানে আমরা বিটা স্থির আছে, বিটাকে আছে শুধু, এই বিটা এখানে উপরে যোগ দিব, নিচে হচ্ছে বিটা বিয়োগ দিব, এখানে আমরা সিটা স্থির আছে, এটাকে যোগ দিব, এটাকে বিয়োগ দিব, তার মানে দেখেন এটার সাথে কিন্তু এটা হুবহু মিলে যায়, তার মানে এটা কি রাইট? হ্যাঁ 100% রাইট, তার মানে অবশ্যই এটা অপশনে আছে, এই দুইটাই রাইট, এটা রাইট হবে না। তাহলে এভাবে কিন্তু আমরা যোজন বিয়োজনটাকে কাজে লাগাই কিন্তু ক্রমিক অনুপাতটা সহজে বের করতে পারি। আমাদের এখানে কিন্তু ক্রমিক অনুপাতের একটা অঙ্ক আছে, ক্রমিক অনুপাতের অঙ্ক আছে ইনশাল্লাহ, এটা আমার মনে হয় আর করে দিতে হবে না, এটা তোমরাই এখন নিজেরাই পারবা। আচ্ছা, আমরা একটু পরেই আমরা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যর ভিডিও দিব, যেটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট একটা টপিকস, এখান থেকেও আমাদের আসে, তবে এটা বিসিএস যারা পরীক্ষার্থী তাদের জন্য হেল্পফুল হবে, যারা হচ্ছে আমি হয়তো বিসিএস সামনে ইনশাল্লাহ দিব, আমারও হয়তো হেল্পফুল হবে, তো যারা প্রাইমারি নিবন্ধন ওদের জন্য। আর যদি আরও প্রবলেম থেকে থাকে তো মুনির ম্যাথ কেয়ার একাডেমির পাশে সাথে থাকবেন ইনশাআল্লাহ। যে কোনো ম্যাথের প্রবলেম SMS করবেন বা কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি কারো থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।